ধন্যবাদ মাননীয় স্বাস্থ্যমন্ত্রী দয়া করে বসুন। যদি 2টা মিনিট বাড়িয়ে দেন আরো বেশি ধন্যবাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমি সর্বপ্রথম 71-এর মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, সংসদীয় গণতন্ত্রের প্রবর্তক, মৃত্যুর আগে যিনি 18 কোটি মানুষের অভিভাবিকা হিসেবে খ্যাতি নিয়ে গিয়েছেন, ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। 71-এর বীর স্বাধীনতা যুদ্ধের সকল বীর শহীদানের প্রতি, জুলাই বিপ্লবীদের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, সকল আহতদের প্রতি সমবেদনা জানাই। মিজেলে যেই 6 শতাধিক মায়ের বুক খালি হয়েছে, যেই শিশুরা মিজেলে এবং নিউমোনিয়ায় জীবন অবসান ঘটেছে, তাদের রুহের মাগফিরাত কামনা করি। অত্যন্ত ব্যথাতুর হৃদয় মাননীয় স্পিকার, 8 দিন হাসপাতালে অবহেলা, অসতর্কতার কারণে যেই 6টি মায়ের বুক খালি হয়েছে, যেই 6টি শিশুর নির্মম মৃত্যু ঘটেছে, সেই পরিবারগুলির প্রতি আমি আমার সমবেদনা জানাচ্ছি, আমার পক্ষ থেকে, আমার সরকারের পক্ষ থেকে, এই সংসদের পক্ষ থেকে। মাননীয় স্পিকার, জীবনে অনেক নসিহত শুনেছি। বক্তৃতা যাইতে চেয়েছিলাম বাজেটে, কিন্তু অনেকেই বলেছে না গিয়ে একটা ব্যাপারে বলতে চাই। এই কিছুক্ষণ আগে একজন মাননীয় সংসদ সদস্য ওই বেঞ্চের সূরা নসর থেকে একটা আয়াত বলেছেন, ফাসাব্বি বিহামদি রাব্বিকা আস্তাগফির। যে কোনো অ্যাচিভমেন্টের সাকসেসের পরে আল্লাহর প্রশংসা করা। একদম সত্য বলেছেন মাননীয় স্পিকার, আমরাও এই প্রশংসাই করি আল্লাহর। হয়তো ভুলে যেতে পারি কোনো সময়, পরে মাপ চেয়ে নেই। কিন্তু একটি কথা ওনাকে বলতে চাই, সূরা নজম থেকে 4টা আয়াত পড়তে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওমা গাওয়া ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আল্লাহ তাআলা এই সূরাটিতে কসম কেটেছেন, কসম অস্তগামী নক্ষত্র রাজির, তোমাদের সঙ্গী বিভ্রান্ত না, সে পথভ্রষ্ট না, মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যা বলেন তার নিজ থেকে বলেন না, তিনি যা বলেন আল্লাহর কাছ থেকে ওহী প্রাপ্ত হয়ে বলেন। সেই ওহী কোরআনের মাধ্যমে যা বলেন উনি, ওইটা একটা ওহী। মাননীয় স্পিকার, উনি তো আমাকে নসিহত করেছেন আমাদেরকে। আমি জিজ্ঞাসা করি ওনাকে খুব বিনয়ের সাথে, আমাদের নবী কোথাও কি বলেছেন আল্লাহর নির্দেশে যে নীতিতে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে? এই যে শিরকটা করলেন, এটার জন্য কি ওনারা ক্ষমা চাবেন না? এটা কি শিক্ষা নেবেন না মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, একজন মাননীয় সংসদ সদস্য 18/6/2026 এই সংসদে বক্তব্য রেখেছেন। এত রাজস্বের বিবরণ দিয়েছে সরকার, মাননীয় অর্থমন্ত্রী, এই রাজস্বের যোগান কোত্থেকে আসবে আমার মাথায় ঢুকে না, উনি বলেছেন। মাননীয় স্পিকার, উনার মাথায় তো এটা ঢুকবে না। এটা ঢুকতে হলে তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মাথার কিছুটা অংশ ওখানে নিতে হবে, এটা তো সম্ভব না। এটাকে মাননীয় স্পিকার অনেকদিন ভাবতে হবে। আপনি তো অনেক সময় কবিতা বলেন, জানেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা গল্প লিখেছিলেন বর্ষা। তার 2টা শেষ লাইন ছিল, এমন দিনে তারে বলা যায় এমন ঘন ঘোর বরিশায়। কিন্তু বর্ষার রূপটা কিন্তু উনি বর্ণনা করে যেতে পারেননি। উনি শুধু বলে গিয়েছেন কি রূপ যে বর্ষার, এটা বলে যেতে পারেননি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রবাসী জীবন ছেড়ে ঢাকায় পা দিয়ে 300 ফুটে একটা কথা বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য কান্ট্রি অ্যান্ড আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য নেশন। এটাই হলো এই বাজেটের রাজস্ব। এই যে পুরো বাজেটটার মধ্যে মাননীয় স্পিকার উনি কিভাবে বুঝবেন? ওনাকে অনেকদিন অ্যানালাইসিস করতে হবে কি প্ল্যান তারেক রহমানের ভিতরে। আমি শুধু একটি কথা বলবো এই প্রসঙ্গে, এই বাজেট ইজ নট এ কোয়ান্টিটেটিভ বাজেট অনলি,
আমরা ইকোনমিক্সে আমরা বাজেট পড়েছি, কোয়ান্টিটি চেয়ে আমরা বেশি পড়েছি কোয়ালিটেটিভ স্টাডি। এই বাজেটটার দিকে মাননীয় স্পিকার তাকান। বিএনপি যখনই ক্ষমতা এসেছে, বিএনপি গভর্নমেন্ট হ্যাজ ক্রিয়েটেড সামথিং ভেরি ডিফারেন্ট ফর দ্য নেশন। যেমন 91 বাজেটে মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমাদের তৎকালীন মাননীয় অত্যন্ত সার্থক অর্থমন্ত্রী একটা বাজেট দিয়েছিলেন, যেখানে ব্যাট এনেছিলেন। এই বেঞ্চ থেকে তুফান উঠেছিল, ব্যাট মানুষের পকেট কেটে টাকা নিয়ে যাবে, ডুপ্লিকেশন অফ ট্যাক্স হবে, মানুষ গরিব হয়ে যাবে। মাননীয় স্পিকার, দ্বিতীয় দিনে আমি ব্যাটের উপর বক্তব্য দিয়েছিলাম, সেই প্রসঙ্গে আমি যাব না। ওই ব্যাট যদি তখন ইমপ্লিমেন্ট না হইতো, ওই দিন এমনই এক মাননীয় সংসদ সদস্য বলেছিলেন, ব্যাট কি জিনিসটা আমরা বুঝি না। বুঝার কথাও নয়, ওটা বেগম খালেদা জিয়াই বুঝতেন, আর সাইফুর রহমানই বুঝতেন। ঠিক আজকে ওই রেভিনিউ বাজেটের কথা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানই শুধু বুঝেন। Only he has that intellect and capacity to understand the intrinsic values of this budget. এটা ওনারা বুঝবেন না। ওনারা বুঝতে হলে আমি কয়েকটা টার্ম উল্লেখ করবো শুধু মাননীয় স্পিকার। ফ্যামিলি কার্ড ইটস এ নিউ ইনভেনশন ইন দিস বাজেট ফর দ্য হোল নেশন। ফার্মার্স কার্ড ইটস এ ট্রিমেন্ডাস ডিক্লারেশন টু assist to remove the financial poverty of the farmers in times of their need. হেলথ কার্ড, আমি আর কি বলবো হেলথ কার্ড সম্বন্ধে মাননীয় স্পিকার, ইজ দ্য ফান্ডামেন্টাল সাপোর্ট দ্য পিপলস হেলথ, যেটার টোটাল বিবরণ দেওয়া হয়েছে এই বাজেটে। 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ইটস এ ট্রিমেন্ডাস ডিক্লারেশন টু রিমুভ দ্য আনএমপ্লয়মেন্ট ফ্রম দ্য নেশন। শিল্প স্থাপনের ক্ষেত্রে সিঙ্গেল উইন্ডো সিস্টেম, যিনি বলেছেন বুঝেন না, উনি বুঝবেন না এই বাংলা এই ইংরেজি। এটার জন্য লেসন নিতে হবে আমাদের অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। সিঙ্গেল উইন্ডো সিস্টেম, যেখানে এক জায়গায় দাঁড়িয়ে সকল অনুমতি নিয়ে একটা লোক বিনা পরিশ্রমে শিল্প উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করতে পারবে। ইটস এ নিউ কনসেপ্ট ইন দিস বাজেট, ইটস এ কোয়ালিটেটিভ বাজেট, যেটার ওয়েট অনেক বেশি, যেটা কার্ডিনালি মেজার করা যাবে না, হুইচ ক্যান অনলি বি মেজার্ড বাই অর্ডিনাল কনসেপ্ট। মাননীয় স্পিকার, প্লাগ অ্যান্ড প্লে শিল্প সুবিধা। মাননীয় স্পিকার, হোয়াট আর দ্য language is used in the budget? কি সমালোচনা করবেন আপনার এই বাজেটে? Please go into the concept to understand the ideological concept of this budget, to understand the ideology of the government, what the government want to do for the nation, for the welfare of the nation, total nation এর জন্য। প্লাগ অ্যান্ড প্লে, প্লাগ লাগান, মুভি দেখেন অথবা কোরআন রিসাইটেশন শুনেন, এইটাই প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম। আপনি যাবেন, ইন্ডাস্ট্রি কাজ শুরু করুন, সব রেডি থাকবে। ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার, প্লট, ডেভেলপমেন্ট অফ প্লট, ড্রেনেজ সিস্টেম, এভরিথিং শ্যাল বি মেড বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড ইউ ক্যান স্টার্ট প্লাগ অ্যান্ড প্লে। এই যে কনসেপ্ট। জলবায়ু দূষণে মাননীয় স্পিকার, এই যে একটা কনফারেন্স করে আসলাম হুয়ের সাথে, জলবায়ু ডিফারেন্স সারা পৃথিবীকে কাবু করে ফেলতেছে, সেখানে উই আর দ্য পায়োনিয়ার। সেটা প্যারিসের কনফারেন্স আমার বক্তব্যের পরে অল দ্য হেলথ মিনিস্টার্স হ্যাড এগ্রিড ইট, যে বাংলাদেশ ইজ পায়োনিয়ার আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার, যে আমরা জলবায়ু দূষণের জন্য সৌর বিদ্যুতে যাচ্ছি, আমরা প্রিমিটিভ সিস্টেম অফ ব্রিক্স ম্যানুফ্যাকচারিং অ্যাভয়েড করে স্ল্যাব সিস্টেমে যাচ্ছি, আমরা উইন্ড ইলেকট্রিসিটির কথা আমরা চিন্তা করেছি, লাইক দ্য ডেভেলপড কান্ট্রিজ। মাননীয় স্পিকার, আমরা সেটাতে যাচ্ছি। আউট অফ পকেট এক্সপেন্স গরিবের, আগে কোনোদিন আপনারা শুনেছেন, এখানে অনেকে আগে এমপি ছিলেন, সাধারণ ভাই ছিলেন অনেকগুলি সংসদে। হ্যাভ ইউ এভার হার্ড দিস কনসেপ্ট? আউট অফ পকেট এক্সপেন্স কমাতে হবে মানুষের। এই গরিব মানুষের কথা চিন্তা করে এই বাজেটে এটাকে আনা হয়েছে। ইটস এন হিউম্যানিটেরিয়ান সার্ভিস, এটাকে প্রশংসা করেন। হোয়াই ইউ ক্রিটিসাইজ দ্য কোয়ান্টিটি অফ দিস বাজেট? হোয়েদার আই ক্যান কালেক্ট দ্য রেভিনিউ অর নট, রেভিনিউ উইল অটোমেটিক্যালি কাম, উই আর সলভেন্ট, আমাদের রেভিনিউর কোনো অসুবিধা হবে না। ডেফিসিট বাজেটের কথা বলেন, ডেফিসিট ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য বাজেট। পৃথিবীর কোনো দেশে ডেফিসিট ডেফিসিট ছাড়া বাজেট প্রিপেয়ার হতে পারে না। ইটস এন এক্সপেকটেশন, ইটস এন অপটিমাইজেশন অফ দ্য ইকোনমিক থট অফ এ গভর্নমেন্ট হুইচ মিস্টার তারেক রহমান আন্ডার হিজ লিডারশিপ দে হ্যাভ ডান ইট। মাননীয় স্পিকার, এই যে আউট পকেট এক্সপেন্সেস কমাবে কিভাবে দেখেন, ওষুধের কাঁচামালের শুল্ক হ্রাস করা হয়েছে। অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট, ডাক্তার ফরিদ সাহেব নাই, উনি হলে বুঝতেন, ওষুধের কেমিক্যাল সৃষ্টি করতে হলে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস লাগে, ওইটার ট্যাক্স অনেক হাই। 52টা আইটেমের উপর মাননীয় স্বাস্থ্যমন্ত্রী
আপনি স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত বোধহয় কিছু কথা বাকি আছে। সবারই এটা হার্ট স্বাস্থ্য মন্ত্রণালয়, তাই এই জন্য 2টা মিনিট বেশি দেওয়া হলো মন্ত্রণালয় সম্পর্কে বলার জন্য। করুন, থ্যাংক ইউ। ক্যান্সার, আইল্যান্ডস, কিডনি ডায়ালিসিসের সকল অনেকগুলি খরচ এগুলি কমিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য খাতকে উন্নত করার জন্য। মাননীয় স্পিকার, আমি সকল সংসদ সদস্যদের বলতে চাই, কেন বুঝেন না অনেকে এই বাজেটটা সম্বন্ধে। একটা জিনিস দেখেন, প্রাইম মিনিস্টার, 1 child 1 tree, একটা সন্তান একটা গাছ। এই জলবায়ুর দূষণ থেকে মুক্ত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন প্রত্যেকটা প্রাইমারি স্কুলের প্রত্যেকটা শিশু তার আঙ্গিনায় বা উঠানে একটি চারা গাছ লাগিয়ে এটাকে ভবিষ্যৎ পরিবেশের জন্য উন্নত করবেন। মাননীয় স্পিকার, আপনি আমাকে অনুরোধ করেছেন স্বাস্থ্য খাতে। হ্যাঁ, আমি স্বাস্থ্য খাতে, মাননীয় স্পিকার, আমি ছিলাম না, অনেক মাননীয় সংসদ সদস্য আজ দিন নিয়ে কথা বলেছেন 2 থেকে 250 টাকা তারা ডায়ালিসিস করে। ট্রু। ওনারা বলেছেন মাথা ব্যথায় কি মাথা কেটে ফেলা যায়? নো, কাটা যায় না। তবে যারা মাথা কাটে তাদেরকে বিচারে আওতায় আনতে হবে। নাকি অস্বীকার করতে পারেন না? আনতে হবে। ওনারা কোভিড টাইমে ইউনাইটেড হসপিটালের আগুন লেগে 6 জন মারা গিয়েছে, তখন তো ইউনাইটেডের লাইসেন্স সরকার বন্ধ করেনি, এটা বলেছেন। বার্ন ইউনিটের আগুনের কথা বলেছেন, I do agree, but the difference with the occurrences of Adin is that United Hospital occurrence and the burn unit occurrence was an accident of electricity. But Adin'er যে ঘটনা ঘটেছে আপনারা কেউ জাননি। আজকে সংসদে কথা বলেন আপনারা, 6টা শিশু যখন চায় হাত পা বাইরে যখন বিশ্রায় কাঁদতেছিল মাননীয় স্পিকার বাঁচার জন্য, সে হাইপার ক্যাপনিয়ায় এসি বন্ধ করে দিয়েছে, ঘরে জানালা নেই, কাঁচে বন্ধ, কোনো অক্সিজেন নেই, 16-17 জন মানুষ মায়েরা কাঁদতেছে, ছুটাছুটি করতেছে। একজন ডাক্তার এই 2 মিনিট বাড়িয়ে দেন প্লিজ, 2 মিনিটস। মাননীয় স্পিকার 1 মিনিট, 2 মিনিট আছে নেই। মাননীয় স্পিকার, সেই বাচ্চাগুলি ছটফট করতে করতে কার্বন ডাই অক্সাইডের জন্য তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, মালিক দেখতে পর্যন্ত যাননি। কিন্তু আজ দিন আমি গিয়েছি, পরের দিন আমি 2 জন ডাক্তারের সাথে কথা বলেছি, দে এগ্রিড যে এটা অবহেলার কারণে অক্সিজেনের অভাবে বাচ্চাগুলি মারা গিয়েছে। আমরা কি বসে থাকবো? মাননীয় স্পিকার, we want to bring all the hospitals under discipline. সবার আগে বাংলাদেশ, সবার আগে এই দেশের 18 কোটি মানুষ, সেই মানুষের স্বাস্থ্য, সেই মানুষের মূল্যবোধ আমাদের দেখতে হবে। সেই বাচ্চাগুলি মারা গেল, কয়টা টাকা দেওয়ার ঘোষণা করেছে তাও পুরা দেয়নি, ওরা আমার কাছে এসেছে। মাননীয় স্পিকার, আমরা লাইসেন্স স্থগিত করেছি। আপনারা প্রতিটা জিনিসকে কেন নিজেদের দলীয় আদর্শের সাথে একীভূত করেন? দলীয় আদর্শ দিয়ে দেশের বিরোধিতা করা যায় না, যা করেছেন 71 সনে। আই এম এ ফ্রিডম ফাইটার, আই মাস্ট ক্রাই ফর মাই নেশন। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী নিয়োজিত স্বাস্থ্যমন্ত্রী, আই মাস্ট লুক আফটার দ্য ওয়েলফেয়ার অফ দ্য হেলথ অফ মাই পিপল। আমার বাচ্চাগুলি মরে যাবে বিনা চিকিৎসায়, দ্যাট কান্ট বি। আই ওয়েন্ট দেয়ার, আই হার্ড দ্য ডক্টরস, আই মেট দ্য মাদার্স অফ দ্যাট ফ্যামিলি। আমরা ডিসিপ্লিনের জন্য সেইখানে হসপিটালের পারমিশন নিয়েছে। সেই হসপিটালের 6টার মধ্যে একটা বেকারি কারখানা করেছে। মাননীয় স্পিকার, গন্ধে ঢোকা যায় না। আর এমন বেকারি, এমন স্তূপ প্লাস্টিক বর্জ্যের, একটা আগুন লাগলে একটা রুগী, একটা অভিভাবক, একটা অ্যাটেন্ডেন্ট বাঁচতে পারবে না। এই কাজগুলি করেছে। মালিক একটা দিন দেখতে যায় নাই। মালিকের অবহেলার কারণে, উনার একগুঁয়েমির কারণে সেই পরিচালনা পর্ষদ চেঞ্জ করে উনার স্ত্রীকে চিফ এক্সিকিউটিভ করা হয়েছে। তারপর আপনারা বলবেন ওরা ঠিক, আমরা ঠিক না। মাথা তো কাটতে বলিনি, মাত্র লাইসেন্স স্থগিত করেছি। আমরা দেখতেছি, সরকার দেখবে, কিন্তু এটা নিয়ে আপনারা দলীয়করণ। ধন্যবাদ মাননীয় সদস্য। শুরুতেই আমি বাজেট নিয়ে আলোচনা হচ্ছে, এই একটা বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ এবং ভবিষ্যৎমুখী একটি বাজেট প্রণয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, তাদেরকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, বাজেট নিয়ে ইতিমধ্যেই
মাননীয় সদস্যবৃন্দ আলোচনা করছেন, আরো করবেন, এবং অনেক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। এই বাজেট প্রক্রিয়ার সাথে আমিও কিছুটা যুক্ত থাকার কারণে কয়েকটি বিষয়ে কথা বলতে চাই। যেসব প্রসঙ্গ উঠেছে তার মধ্যে সবার আগে যে প্রসঙ্গটি বারবার উঠেছে, যেটা একটা বড় বাজেট এবং এর অর্থায়ন কোথা থেকে হবে। আমার বক্তব্য একটু ভিন্ন। সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ সহ বিভিন্ন দেশের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে সাধারণভাবে জিডিপি 30 থেকে 33% বাজেট প্রণীত হয়। সেই তুলনায় বাংলাদেশে এখন বাজেট হয়েছে 13.5% মতো। যদি বাংলাদেশের জনসংখ্যার হিসেব আমরা করি এবং আমরা যে বাংলাদেশকে যেখানে নিতে চাই সেই জায়গার বিবেচনা করি, তাহলে আসলে সেই বাজেট বরং আকারে ছোট বাজেটই। কিন্তু বাজেটের আকার, বাজেট ভালো না মন্দ, এই সব কিছু তো আসলে একটা প্রেক্ষাপটের সাথে যুক্ত। স্থান, কাল, পাত্র নির্বিশেষে তো কোনো ভালো মন্দ হয় না, কনটেক্সটের উপরই সবকিছু নির্ধারিত হয়। আমরা কোন কনটেক্সটে দাঁড়িয়ে আছি? আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি একটা ধ্বংসপ্রাপ্ত এবং একটা ভঙ্গুর অর্থনীতি। অনেকগুলো ক্ষেত্রে অর্থনীতির, ব্যাংকিং এবং আর্থিক খাত সহ ধ্বংস করে দেওয়া হয়েছে। এইরকম একটি অবস্থা থেকে, ভঙ্গুরতা থেকে আমরা লক্ষ্য নির্ধারণ করেছি কিভাবে উত্তরণ হবে এবং কিভাবে একটা সমৃদ্ধ পুনর্গঠনের দিকে আমরা যেতে পারব। কাজেই এই যে পথরেখা, সেই পথরেখায় বাংলাদেশের বর্তমান সামর্থ্য অনুযায়ী এই বাজেট তার আকার নির্ধারিত হয়েছে। এই বাজেটের আকার আরো বড় হতে পারত, কিন্তু সামর্থ্য যতটুকু আছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কোন নীতিতে যেতে পারতাম। আমরা যদি দুনিয়ার উদাহরণগুলো দেখি, তাহলে দেখব একটা সংকট থেকে যখন অর্থনীতির উত্তরণ ঘটাতে হয়, তখন সাধারণভাবে একটা এক্সপ্যানশন, অর্থাৎ একটা প্রসারণশীল বাজেটই সেই কাজটা সমাধান করেছে। ইতিহাসের দিকে তাকালে, বিভিন্ন দেশের দিকে তাকালে এটাই আমাদের সামনে প্রধানভাবে সামনে আসবে। কাজে আমরা একটা রক্ষণশীল বা সংকোচনমূলক বাজেটের চিন্তা করিনি। রাজনৈতিক সরকার হিসেবে এই বাজেট একটা প্রসারণশীল বাজেট হিসেবে সামনে এসেছে, কিন্তু বাস্তবতার সাথে সঙ্গতি রেখে, অর্থাৎ বিদ্যমান বাস্তবতায় সামঞ্জস্যপূর্ণভাবে যে বাজেট দেওয়া সম্ভব ছিল সেই বাজেটই এখানে প্রণয়ন করা হয়েছে। এবং 9 লক্ষ এই 37,000 কোটি টাকার বাজেট, এটা সবচেয়ে যুক্তিসঙ্গত বাস্তব বাজেট হিসেবেই এবং আমাদের যে সমৃদ্ধ পুনর্গঠনের লক্ষ্য তার সাথে সঙ্গতিপূর্ণভাবে এখানে দাঁড়িয়েছে। দ্বিতীয় বিষয় এসছে যে আমরা এর অর্থায়ন কোথা থেকে করব। অর্থায়ন নিয়ে সবার যে উদ্বেগ সেটা অস্বাভাবিক নয়, কিন্তু এই অর্থায়নে যে 6,95,000 কোটি টাকা আমাদের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে, বর্তমান যে পারফরমেন্স এনবিআর এর, সেটা দিয়ে সবাই আশঙ্কা করছেন এই টাকা উঠবে না। এবং এমনকি কোনো কোনো সদস্য বলেছেন যে আমরা তো প্রায় 1 লক্ষ কোটি টাকা নতুন করে ঋণ নিয়ে ফেলেছি। আমাদের বাজেট ইয়ার তো শেষ দিকেই আসে এবং আমরা যখন এই সরকার দায়িত্ব নিয়েছে 4 মাস হচ্ছে চলতি বছরের শেষ দিক, তো শেষ দিকেই তো ঋণগুলো বেশি হবে। এই ঋণের নিয়ে চিন্তা করার চাইতে এটা তারা চিন্তা করেননি যে বিগত 4 মাসে সরকারের গৃহীত পদক্ষেপের কারণে এনবিআর এর আগের যে 24-25 সালের বাজেটের শেষ 4 মাস, তার তুলনায় সিগনিফিকেন্টলি, উল্লেখযোগ্যভাবে রাজস্ব আদায় বাড়িয়েছে। মাননীয় অর্থমন্ত্রী তার বক্তৃতায় এর হিসেব সহ হাজির করবেন আশা করি। আমরা কি কি পদক্ষেপ নিয়েছি? বাংলাদেশে কর জালিয়াতি
কর রেয়াত দেওয়া, কর ফাঁকি দেওয়া, এইসব কারণে আমাদের প্রয়োজনীয় রেভিনিউ আসে না। সে কারণে আমরা অটোমেশনের মধ্যে গিয়েছি, কর জালিয়াতি, কর ফাঁকি এবং কর রেয়াত এগুলো যাতে বন্ধ করা যায়, যার ফলে উন্নতি দেখা যাচ্ছে ইতিমধ্যেই। এবং অটোমেশন খুব দ্রুত সম্পন্ন হবে। একটু আগেই এই এনবিআর অটোমেশনের সহ আরো 5টি প্রতিষ্ঠানের অটোমেশনের যে কর্মসূচির উদ্বোধন, সেইগুলো প্রোগ্রাম থেকে আমি এসেছি। সেই জায়গা থেকে বলতে পারি যে অটোমেশন দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে এই বাজেটের যে অর্থায়নের লক্ষ্যমাত্রা অভ্যন্তরীণ আয় থেকে করা হচ্ছে, সেটা আমরা পূরণ করতে সক্ষম হব এবং সেই পথেই আমরা এগিয়ে যাব। ট্যাক্স বেস বাড়ানো হয়েছে, ট্যাক্সের কিন্তু উপরের দিকে বাড়ানো হয়নি। এখন অনেকেই ট্যাক্স বেস যখন বাড়ানো হয় তখন আবার কার কার কাছে গেলেও মুদি দোকানদার কাঁচা বাজার পর্যন্ত যাবে কিনা সে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। উদ্বেগ নিঃসন্দেহে আমাদের প্রকাশ করতে হবে, কেননা জনগণকে আমাদের স্বস্তিও দিতে হবে। কিন্তু অত্যন্ত যৌক্তিকভাবে এই ট্যাক্স বেস বাড়ানো হয়েছে এবং প্রাথমিকভাবে যাতে দক্ষতার সাথে এই ট্যাক্স আদায় করা যায় তার জন্য ফ্ল্যাট রেটে সামর্থ্য অনুযায়ী এটা নির্ধারণ করা হবে। এবং সবশেষে যেটা বলবো যে এনবিআর রাজস্ব আদায়ের ক্ষেত্রে নীতি নির্ধারণ এবং বাস্তবায়ন দুটোকে আলাদা করে, নীতি নির্ধারণকে পুরোপুরি আমলাতন্ত্র মুক্ত করে এই বিষয়ক বিশেষজ্ঞদের নিয়ে এই নীতি নির্ধারণী জায়গা তৈরি হবে। কেননা বাংলাদেশে রাজস্ব আদায়ের অন্যতম সংকটের উৎস হচ্ছে এই রাজস্ব নীতির জায়গা। 3টা গুরুত্বপূর্ণ নীতিগত জায়গা নেওয়ার কারণে এইটা আমরা স্পষ্ট করে বলতে পারি। এবং রাজস্ব ফাঁকি, রাজস্ব এই যে রেয়াত দেওয়া, এই সমস্ত কিছু বন্ধ করার দৃঢ় উদ্যোগের কারণে আমরা স্পষ্ট করে বলতে পারি যে এই অর্থ বছরে, আগামী অর্থ বছরে আমরা যে লক্ষ্যমাত্রা ঠিক করেছি সেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে। এবং খেয়াল করবেন, ঋণ নির্ভরতা নিয়ে অনেক কথা বলা হয়েছে, কিন্তু ঋণ নির্ভরতা, ঋণ ছাড়া, বাজেট ঘাটতি ছাড়া বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থায় কোথাও বাজেট হয় না। কথা হচ্ছে যে আমরা কি ঋণ নির্ভরতার দিকে যাচ্ছি? আমরা কি রাজস্বকে কনস্ট্যান্ট একটা জায়গায় আটকে থাকা অচলাবস্থার মধ্যে রেখে ক্রমাগত ঋণ বাড়িয়ে যাচ্ছি? মোটেই তাই না, বরং অভ্যন্তরীণ রাজস্ব আয় বৃদ্ধির যেমন পরিষ্কার নীতিগত অবস্থান আছে, অন্যদিকে ঋণ নির্ভরতা কমানোর স্পষ্ট ইঙ্গিত আছে, যেটা আপনারা এই বাজেটের প্রকাশিত গ্রন্থগুলো, নানা রকম যে দেখানো হয়েছে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে আমরা কিভাবে এই ঋণ নির্ভরতা কমাবো। এই আগামী অর্থ বছরে শতাংশ আকারে যা ঋণ করা হচ্ছে সেটা পূর্ববর্তী অর্থ বছরের চাইতে কম, এবং এই ধারা অব্যাহত থাকবে এবং আমরা একটা ন্যাশনাল নির্ভরতার দিকেই অগ্রসর হব। এইটা হচ্ছে বাজেটের নীতিগত জায়গা। তাহলে বাজেটের প্রধান দিকটা হচ্ছে যে একটা বাজেট নিছক আর্থিক বিবরণী হয় না। এটা আমরা সবাই বলি, এখানে বহুবার বলা হয়েছে যে বাজেটের মধ্যে একটা দেশের আর্থসামাজিক রাজনৈতিক নীতির প্রতিফলন থাকে। এই বাজেটে এটা বিশেষ করে বলতে হবে যে একটা সরকার দায়িত্ব নিয়েছে, সংগ্রামের মধ্যে দিয়ে এসছে, অনেক আত্মত্যাগ, রক্ত তার প্রতি দায়বদ্ধ আছে, এবং সেই কারণে ওই 31 দফা যে লক্ষ্যমাত্রা ছিল তার আলোকে যে নির্বাচনী ইস্তেহার তৈরি হয়েছে এবং সেই নির্বাচনী ইস্তেহারের যে পরিকল্পনা প্রকাশিত হয়েছে, বাজেটটা যাতে পুঙ্খানুপুঙ্খভাবে তাকে প্রতিফলিত করে, তার জন্য মাননীয় অর্থমন্ত্রী তো বটেই, খোদ মাননীয় প্রধানমন্ত্রী ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন প্রতিটি জায়গা পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছেন। এবং আমরা আবারও বলি, বাজেট প্রক্রিয়ার সাথে কিছুটা যুক্ত থাকার ফলে আমি এটা সাক্ষ্য দিতে পারি যে এইটা বাংলাদেশে একটা দৃষ্টান্ত হয়ে আছে এবং ভবিষ্যতে থাকবে। এইটা একটা ভবিষ্যৎমুখী বাজেট। আবারও বলেছি, সমৃদ্ধ পুনর্গঠনের দিকে যাওয়ার প্রাথমিক ভিত্তি, এবং সে কারণেই একটা সিগনিফিক্যান্ট প্যারাডাইমিক শিফট। আগেকার বাজেটগুলোর চাইতে এই বাজেট পরিষ্কার করে প্রত্যেকটি সিদ্ধান্তের ক্ষেত্রে একটা নীতিগত অবস্থান নিয়েছে। সেটা কোন জায়গায় কর কমবে, কোন জায়গায় কর বাড়বে, এটা কোনো রকম কোনো নীতিগত সিদ্ধান্ত প্রত্যেকটি পেছনের মধ্যে আছে। আপনি যদি লক্ষ্য করেন, আমরা দেখব যে একটু সময় বাড়িয়ে দেওয়া যাবে স্পিকার।
তাহলে তো আমার কথা আসলে শেষ হয়ে গেল। আজান দিচ্ছি, আপনার 44 সেকেন্ড আছে। আচ্ছা, আমি সংক্ষেপে শেষ করে ফেলি যে আমরা গ্রোথের কথা বলা হয়েছে, ইনফ্লেশনের কথা বলা হয়েছে, কর কমানোর কথা, কর বাড়ানোর কথা বলা হয়েছে, কিন্তু প্রত্যেকটির পিছনে নীতিগত জায়গা আছে। বাজেট বাস্তবায়নের জন্য পরিষ্কার রূপরেখা তৈরি করা হচ্ছে এবং সেই রূপরেখা অনুযায়ী আমরা দ্রুততম সময়ের মধ্যে সময়াবদ্ধ এবং ব্যয়সীমার মধ্যে যাতে বাজেট বাস্তবায়ন করতে পারি তার উদ্যোগ নেওয়া হচ্ছে। এবং এই যে ডিরেগুলেশন, এই যে এনার্জি সাপ্লাইয়ের নিশ্চয়তা, এই যে আর্থিক খাতের এবং ব্যাংক সেক্টরের শৃঙ্খলা ফিরিয়ে আনা, প্রত্যেকটি হচ্ছে আমাদের আগামী দিনে বিনিয়োগ নির্ভর কর্মসংস্থানমুখী সারা দেশের